শেষ বছরের শেষ অনুষ্ঠানে এখানে উপস্থিত আছি। একটু পরে আবার নতুন বছরে পদার্পণ করব এবং আপনাদের এখান থেকেই পুরনোকে বিদায় দিয়ে নতুনের পথে যাত্রা শুরু করব। আমরা যে বছরটা যাচ্ছে সেটা ছিল সংগ্রামের, সাফল্যের এবং সংশয়ের। সংগ্রাম ছিল ফ্যাসিবাদ বিরোধী, সাফল্য ছিল 5ই আগস্ট ফ্যাসিস্ট সরকার শুধু পদত্যাগ নয়, সরকার প্রধান দেশত্যাগ করার মধ্য দিয়ে। তারপরে শুরু হয়েছে সংশয়। যে স্বপ্ন নিয়ে, যে আকাঙ্ক্ষা নিয়ে সংগ্রামটা হয়েছিল তা পূরণ করার পথে অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকাটা কী, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতটুকু, এবং এরপরে আমরা একটা নিয়মতান্ত্রিক সরকারে যেতে গেলে কি রোড ম্যাপটা হবে এবং সেই রোড ম্যাপে কীভাবে আমাদের যাত্রা হবে, এগুলো নিয়ে কথা ছিল। আচ্ছা, যেমন ছিল 5ই আগস্টের আগে বাংলাদেশ, 5ই আগস্টের পরের বাংলাদেশও কি তেমন হবে? পরিবর্তন কোথায় কোথায় হবে এবং কে করবে সেই পরিবর্তনটা? পরিবর্তন হওয়ার জন্য জায়গার সূচনা, যেমন যদি বলি যে প্রশাসনে পরিবর্তন কি হতে পারে, পুলিশে পরিবর্তন কি হতে পারে, এগুলো যেমন থাকবে, পাশাপাশি নির্বাচনী ব্যবস্থার সংস্কার কি হবে, আমাদের বিচার ব্যবস্থার সংস্কার কি হবে, সবচেয়ে বড় কথা যে একটা গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে তোলার জায়গাটা কি তৈরি হবে। আচ্ছা, এর সঙ্গে একদম বলি না যে অন্তরের বেদনা, যেটা বলি যে অন্তর্নিহিত কারণ এবং অন্তরের বেদনা। অভ্যুত্থানের অন্তর্নিহিত কারণ ছিল একদিকে যেমন দুর্নীতি, দুঃশাসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জীবনের প্রতি প্রচণ্ড একটা চাপ অনুভব করা, তা এটা ছিল অন্তরে। আর বাইরে কি ছিল যে এই সরকার সে সুষ্ঠু নির্বাচন দিচ্ছে না, অবাধ নির্বাচন দিচ্ছে না, মত প্রকাশের স্বাধীনতা নাই, কথা বলতে ভয় হয়, দেয়ালের লিখনও ছিল সুবোধ তুই পালিয়ে যা, মানে এদেশে বোধহয় সুবোধ রাত থাকতে পারবে না, এরকম পরিস্থিতি। ফলে সেই অন্তরের কথা এবং বাইরের আকুতি দুটো মিলেই তো 5ই আগস্টের জন্ম হয়েছিল এবং সেখানে একটা অভূতপূর্ব স্লোগান তৈরি হয়েছিল যে কোটা সংস্কার থেকে স্লোগান ট্রান্সফর্মড হয়ে গেল। মানে শুধু পরিবর্তন মানুষের হয়নি, স্লোগানেরও পরিবর্তন হলো যে বৈষম্য বিরোধী একটা আন্দোলন। এবং বৈষম্য বিরোধী আন্দোলন মানুষকে এতখানি আকর্ষণ করলো যে আন্দোলনটার নেতৃত্বে ছাত্ররা ছিল, এটা ভুলে গিয়ে মানুষ মনে করলো এই আন্দোলনটা আমাদের সবার, যে কারণে সেখানে শ্রমিক অকাতরে জীবন দিল, কৃষকের সন্তান বলি, সেখানে মায়েরা বলি, শিশুরা বলি, এবং নারীদের অংশগ্রহণ তো একটা চোখে পড়ার মতো একটা অংশগ্রহণ ছিল। শিশু নাকি প্রায় 137 জনের মতন শিশু মৃত্যুবরণ করেছে, তার মধ্যে প্রায় 67 থেকে 70 জন শিশু, তারা শিশু শ্রমিক। তো এইরকম পরিস্থিতি বাংলাদেশের আগে দেখি নাই। স্বাধীনতার পরে এই 52 বছরে আমরা এর মধ্যে একটা অভ্যুত্থান দেখেছি, সেই অভ্যুত্থানের নেতৃত্বে রিপন ভাইরা ছিলেন, আমরাও সেখানে ছিলাম, সেই অভ্যুত্থানটা আমরা দেখেছি। কিন্তু এবারের অভ্যুত্থান আরও বেশি তাৎপর্যপূর্ণ যে 69-এর গণ অভ্যুত্থানে আইয়ুব খানের পদত্যাগ হয়েছে, 90-এর গণ অভ্যুত্থানের সেনাশাসক এরশাদের পদত্যাগ হয়েছে, আর এবারের অভ্যুত্থানে আমরা দেখলাম পদত্যাগ এবং দেশত্যাগ দুটোই হয়েছে। তাহলে এই বিপুল আকুতির পরে, আকাঙ্ক্ষার পরে পরবর্তী 5টা মাস, মানে গত যে 5টা মাস আমরা কিন্তু সংশয়ের মধ্য দিয়ে কাটালাম। যে জায়গাগুলো আমাদের সাময়িক সমাধানের জায়গা ছিল, আর কিছু জায়গা ছিল দীর্ঘমেয়াদী সমাধানের জন্য প্রস্তুতি। সাময়িক সমাধানের জন্য তো মানুষ চেয়েছিল দ্রব্যমূল্যটা অন্তত নিয়ন্ত্রণের মধ্যে থাকবে, আইন শৃঙ্খলা পরিস্থিতিটা নিয়ন্ত্রণের মধ্যে থাকবে, মানুষ একটু স্বস্তিতে জীবনযাপন করতে পারবে, সংখ্যালঘু বলে কাউকে আর আতঙ্কে দিন কাটাতে হবে না, নারীদেরকে পথে চলতে গিয়ে নানা ধরনের হয়রানির মধ্যে পড়তে হবে না, বিড়ম্বনার মধ্যে পড়তে হবে না। সেই জায়গা কিন্তু আমরা প্রত্যাশা অনুযায়ী পরিপূর্ণতা পেলাম না। এখন যেটা প্রশ্নটা এসছে, আগামীতে তাহলে ট্রান্সফরমেশন অফ পাওয়ার এটা কিভাবে হবে? ট্রান্সফরমেশন অফ পাওয়ার হতে গেলে সংস্কার লাগবে, আর ট্রানজিশন পিরিয়ডটা অন্তর্বর্তীকালীন সরকার, আর ট্রান্সফার অফ পাওয়ার কীভাবে হবে? এটা নির্বাচনের মধ্যে দিয়ে হবে। তাহলে ট্রানজিশন পিরিয়ডে আছি, ট্রান্সফরমেশন অফ পাওয়ার করতে যাচ্ছি, এবং ট্রান্সফার অফ পাওয়ার করতে গেলে আমরা একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন পেতে চাই। এই সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের ক্ষেত্রে যত বিলম্ব হচ্ছে, সংশয়টা তত ঘনীভূত হচ্ছে। যত বিলম্ব হচ্ছে, কারণ অন্তর্বর্তী সরকার তো অনেকটা দায়হীন সরকারের মতো, পরবর্তী সরকারকে তো সব দায় নিতে হবে। এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়টাকে যেমন তাদের আইনসঙ্গত করতে হবে, তাদের কাজগুলোকে রেটিফাই করতে হবে। ফলে অন্তর্বর্তীকালীন সরকার যদি মনে করে আমরা যে কাজই করে যাই না কেন, পরবর্তী সরকার তো আমাদের সব কিছুকে তাদের সমর্থন বা অনুসমর্থন এটা করতেই হবে, ফলে অনেকটা দায়হীন সরকারের মতো হয়ে যায়। ফলে এই সরকার যত দীর্ঘায়িত হবে, তত নানা ধরনের
প্রবণতাও কিন্তু এখানে মাথা চারা দিয়ে উঠবে। ফলে আমরা মনে করি যে আমরা 2024টা বাংলাদেশের জাতীয় জীবনে একটা দারুণ বছর হিসেবে থাকবে। বছরের শুরুটা এসেছিল একটা হতাশার মধ্য দিয়ে, যে 7ই মার্চের নির্বাচন হয়ে গেল, এইরকম একটা প্রতারণাপূর্ণক নির্বাচন হয়ে গেল, একটা হতাশার মধ্য দিয়ে বছর শুরু হয়েছিল। জুলাই আগস্টে একটা উদ্দীপনার মধ্য দিয়ে বছরের মাঝখানটা আমরা পার করলাম, যে যত বড় স্বৈরশাসক হোক না কেন জনগণের মুখে সে টিকতে পারে না, পালাতে বাধ্য হয়। আর বছরের শেষটা করতে যাচ্ছি একটা সংশয়ের মধ্য দিয়ে, যে যা যা চেয়েছিলাম তা কি আমরা পূরণ করতে পারছি। ফলে সংগ্রাম, সাফল্য এবং সংশয়ের বছর।